Assalamu alaikum. Dear student, dear brother and sister, from wherever you are watching today's video, welcome to today's Union Social Worker Exclusive Model Test. হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ইউনিয়ন সমাজকর্মীর এক্সক্লুসিভ মডেল টেস্টে। যেখান থেকে দেখছেন অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে যাবেন কে কোথা থেকে দেখছেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। প্রতিদিনের মতো আজকেও আমাদের থাকছে গণিত এবং ইংরেজি প্রশ্ন ব্যাখ্যা সহ। তাহলে আপনাদের চাকরি জীবনের এই যে কষ্ট আপনারা যে সহ্য করে চাকরি প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের প্রত্যেকের কষ্ট সফল হোক এই শুভকামনায় শুরু করছি আমাদের আজকের ইউনিয়ন সমাজকর্মী এক্সক্লুসিভ মডেল টেস্টটি। বাংলা ভাষায় প্রথম উপন্যাস কোনটি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলা ভাষায় প্রথম উপন্যাস হচ্ছে আলালের ঘরে দুলাল। হাত টান বাগধারাটির অর্থ হচ্ছে চুরির অভ্যাস। ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু। ভানুসিংহ এটি কার ছদ্মনাম ছিল? ভানুসিংহ কোন কবির ছদ্মনাম ছিল? এটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর। সূর্য দিঘলবাড়ি এই উপন্যাসটির লেখক কে? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সূর্য দিঘল উপন্যাসের লেখক আবু ইসহাক। অতীত শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? অতীত শব্দের সন্ধি বিচ্ছেদ করলে আমরা দুটোই কিন্তু রস্বই ব্যবহার করতে হবে, অর্থাৎ ক নাম্বার অপশনটাই সঠিক। বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় বিহারীলাল চক্রবর্তীকে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস কোনটি? এখানে কিন্তু প্রথম প্রকাশিত উপন্যাস বলা রয়েছে, তাহলে সেটি হবে বউ ঠাকুরানীর হাট। নিরবধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? নিরবধি শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ হবে নির্যুক্ত অবধি। কোনগুলো দেশি শব্দের উদাহরণ? দেশি শব্দের উদাহরণ বলতে প্রথম অপশনে হস্ত এবং মস্তক রয়েছে, এগুলো সংস্কৃত শব্দ। খোকা এবং খোঁপা রয়েছে, এগুলো কিন্তু দেশি শব্দ। নিচের কোন বানানটি শুদ্ধ? সমীচীন। সমীচীন বানানটা সবচেয়ে বেশিবার বানান শুদ্ধিতে আসা একটি প্রশ্ন। সমীচীন বানানে দুটাই দীর্ঘই লিখতে হবে, অর্থাৎ খ নাম্বারটি সঠিক। কোনটি সংস্কৃত উপসর্গের উদাহরণ? সংস্কৃত উপসর্গের উদাহরণ আমাদের যদি কি বলতে যাই তাহলে প্র, পরা, অপ এগুলো কি সংস্কৃত, তার মধ্যে পরা রয়েছে, এটি হবে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থী, আপনাদের জ্ঞাতার্থে একটুখানি জানিয়ে রাখি, ইউনিয়ন সমাজকর্মী প্রস্তুতির জন্য একটা এক্সক্লুসিভ সাজেশন তৈরি করা হয়েছে পিডিএফ শিট আকারে। আপনারা চাইলে কিন্তু খুব সহজে নামমাত্র মূল্যে আমাদের পিডিএফটি সংগ্রহ করতে পারবেন। বিস্তারিত স্লাইড এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? কাজী নজরুল ইসলাম যে সকল পত্রিকা সম্পাদন করেছেন তার মধ্যে ধূমকেতু, লাঙল এবং দৈনিক নবযুগ তিনটি রয়েছে, তাহলে সঠিক উত্তর হবে সবকটি। তদ্ভব শব্দ কোনটি? চাঁদ, সূর্য, নক্ষত্র, গগন, আমাদের এই তিনটেই কিন্তু তৎসম শব্দ, তার মানে চাঁদ হবে তদ্ভব শব্দ। কত ধানে কত চাল বাগধারাটির অর্থ কি? আমরা অনেক সময় আমাদের বিপরীত বা আমাদের বিপক্ষ যারা আছে বলে যে কত ধানে কত চাল বুঝিয়ে দেব, কথাটা এইভাবে বলি, তাহলে এটা মূলত আমরা কাউকে টের পাইয়ে দেওয়া। কবি কায়কোবাদের প্রকৃত নাম কি? কবি কায়কোবাদের প্রকৃত নাম হচ্ছে কাজেম আল কোরাইশি। সঠিক উত্তরটি হবে এটি। এক কথায় প্রকাশ করুন অক্ষির সমীপে। অক্ষির সমীপে এটি একটি আপনাদের জন্য HW থাকবে। আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা কে কোথায় থেকে দেখছেন আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং আপনারা আমাদের এই HW উত্তরটুকু আপনারা কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। আমাদের গত মডেল টেস্ট 19তম মডেল টেস্টের 17 নম্বর মডেল টেস্টে যে সকল শিক্ষার্থী কমেন্ট করেছিলেন, নীরব লিখেছেন শরীয়তপুর থেকে, MD জামাল চিরির বন্দর থেকে, শামিমা আক্তার রংপুর থেকে, আকলিমা খাতুন জামালপুর, বদিউজ্জামান ঠাকুরগাঁও থেকে, এছাড়া খুলনা বাগেরহাট থেকে রয়েছে সোমা, তামিম রয়েছে ভেড়ামারা কুষ্টিয়া থেকে, জ্যোৎস্না আক্তার কক্সবাজার থেকে, নাহার লক্ষ্মীপুর থেকে, এছাড়াও আরও রয়েছেন মনোয়ারা কচাকাটা থেকে, আকলিমা আক্তার বগুড়া, হিমেল কিশোরগঞ্জ থেকে, মিল্লাত হোসেন রয়েছে ঝিনাইদহ থেকে, তানুরা রাজশাহী থেকে রয়েছে জসিমউদ্দিন, চট্টগ্রাম থেকে রয়েছে রেমন, এছাড়াও রয়েছে শিমু ইসলাম রয়েছে পাবনা থেকে, ইটনা কিশোরগঞ্জ থেকে রয়েছে তুষার মিয়া এবং শর্মণি রয়েছেন দিনাজপুর থেকে। প্রিয় শিক্ষার্থী, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নাসিকার সাহায্যে উচ্চারিত
স্বরধ্বনিকে কি বলা হয়? নাসিকার সাহায্যে যখনই কোনো কিছু উচ্চারিত হবে এগুলো বলা হবে আনুনাসিক স্বর। নকশিকাঁথার মাঠ বিখ্যাত কাব্যগ্রন্থটির লেখককে? নকশিকাঁথার মাঠ বলতেই আমরা এখানে বুঝে থাকি কাকে? বলুন আপনারা। অবশ্যই আমাদের প্রিয় জসিমউদ্দিন স্যারকে। ঋষই এবং দীর্ঘ ই এটি কোন স্থান হতে উচ্চারিত হয়? এই দুটি কিন্তু উচ্চারিত হয় তালু থেকে। ই আপনারা এইভাবে যদি উচ্চারণ করেন ই, এটি কিন্তু তালু থেকে উচ্চারণ হবে। বুকস আর মেইনস বেস্ট কম্পানিয়ন ইন লাইফের সঠিক অনুবাদটা কোনটি? এখানে আমরা বলবো বই মানুষের পরম প্রিয় নাকি পরম বন্ধু, দুটার মধ্যে একটা হবে, কোনটি না। পুস্তক মানুষের জীবনের অন্যতম বা উত্তম সঙ্গী, এটা হবে সঠিক উত্তর। শুদ্ধ বানান কোনটি? এখানে এক্সিস্টেন্স, কনভিনিয়েন্স, কনকোয়ার এবং অ্যাকাস্টম রয়েছে, তার মানে এর মধ্যে শুদ্ধ বানানটা হচ্ছে কনকোয়ার, যার অর্থ হচ্ছে বিজয় বা জয়। এর পরবর্তী রয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি অ্যাটেন্ডস অফিস এভরিডে ড্যাশ ফ্রাইডে। তার মানে ফ্রাইডে যেহেতু বন্ধ থাকে তার মানে সে ফ্রাইডে যায় না, তাহলে এখানে হবে হি অ্যাটেন্ডস অফিস এভরিডে, সে প্রতিদিন অফিসে যুক্ত হয় বা অ্যাটেন্ড করে, বাট ফ্রাইডে, শুক্রবার ছাড়া। নো ওয়ান ক্যান ডু ইট, দ্য ইন্টারোগেটিভ গিভস, নো ওয়ান ক্যান ডু ইট, কেউই এটি করতে পারে না। তাহলে আমাদের এটা যদি প্রশ্নবোধক করি, কেউ কি এটা করতে পারে, তাহলে এটা হবে ক্যান এনিওয়ান ডু ইট, শেষে কোশ্চিন মার্ক থাকবে। যদি কোশ্চিন মার্ক না থাকে তাহলে সেটি অশুদ্ধ হবে। কোনটি শুদ্ধ বাক্য? তাহলে আমাদের এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে যদি আমরা বলি নেইদার অফ অ্যাজ ওয়াজ প্রেজেন্ট, আমরা কেউই সেখানে উপস্থিত ছিলাম না। ক্যাটল শব্দটি কোন প্রকারের বিশেষ্য? ক্যাটল এটি একটা কালেকটিভ নাউন, তাহলে এখানে হবে কালেকটিভ। দ্য সিনোনিম অফ হাইড, হাইড মানে কি? লুকানো, কোনো কিছু লুকিয়ে রাখা, প্রকৃত বিষয়টি লুকিয়ে রাখা, এটি হবে। তাহলে এখানে যদি বলি ডিসগাইজ, ডিসগাইজ শব্দের অর্থ ছদ্মবেশ ধারণ করা, যেহেতু ছদ্মবেশে প্রকৃত রূপ লুকিয়ে রাখা হয় তাহলে এটাই আমাদের হবে অ্যাকচুয়াল অ্যান্সার। শুদ্ধ বানান কোনটি? লেফটেন্যান্ট, আপনারা আশা করছি সবাই এটা জানেন। লাই ইউ 10 অ্যান্ড, অর্থাৎ মিথ্যা তুমি 10 পিঁপড়া হিসেবে, সেই ফরম্যাটে পড়লে আমাদের এখানে গ নাম্বারটা সঠিক উত্তর হবে। ডু নট শট দ্য ডোর, এটা প্যাসিভ ফর্ম করলে কি হবে? তাহলে যেহেতু নট যুক্ত রয়েছে তাহলে এখানে লেট নট দ্য ডোর বি শট, এটি হবে সঠিক উত্তর। তাহলে যেটা আমাদের খ নাম্বারে রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমি আবারও আপনাদেরকে তথ্য জানিয়ে রাখছি, আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, এবং আপনাদের ইউনিয়ন সমাজকর্মীর জন্য স্পেশাল একটা পিডিএফ শিট সাজেশন আকারে তৈরি করা হয়েছে। আপনারা চাইলে আমাদের ডেসক্রিপশন এবং স্লাইড দেখে খুব সহজে এটি সংগ্রহ করতে পারবেন। নিচের বাক্যগুলোর মধ্যে শুদ্ধ বাক্য কোনটি? শুদ্ধ বাক্য যে সকল রয়েছে, আপনার খ নাম্বার অপশনে যদি একটু দেখেন, আই স হিম প্লেইং ফুটবল, আমি তাকে ফুটবল খেলতে দেখলাম, এটাই হচ্ছে সঠিক। হ্যাবিট এর ভার্ব ফর্ম কোনটি? হ্যাবিট শব্দটির ভার্ব ফর্ম হবে হ্যাবিচুয়েট। হি ওয়াজ ইকুয়াল ড্যাশ দ্য টাস্ক, তাহলে এখানে ইকুয়াল টু দ্য টাস্ক, এটাই হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। দ্য টিচার ফেইল টু মেক দ্য স্টুডেন্টস ড্যাশ টু হিম, তাহলে এখানে শূন্যস্থানে কোনটি বসবে? এখানে মূলত কনসেপ্টটা এইরকম যে শিক্ষক ছাত্রদের তার কথা শোনাতে বা শুনতে ব্যর্থ হলো, তাহলে এখানে হবে দ্য টিচার ফেইল টু মেক দ্য স্টুডেন্ট লিসেন টু হিম, তাকে শুনতে বা শোনাতে আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে। দ্য এমটি ভেসেল সাউন্ড মাছ, কথাটি যদি অর্থ আমরা বলি তাহলে হবে খালি কলছি বাজে বেশি, তাহলে সেম একই ধরনের, এটা কি হবে? বার্কিং ডগস সেলডম বাইট। দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দিয়ার অপিনিয়ন, এখানে জুরি কোন ধরনের নাউন হবে? তাহলে আমরা জানি জুরিতে একাধিক সদস্য যুক্ত থাকে, তার মানে নিশ্চয়ই এটি কালেকটিভ নাউন হবে। হি সাইড থ্যাঙ্কস মাই ফ্রেন্ডস হিয়ার ইনডিরেক্ট ফ্রম এস, তাহলে এখানে ইনডিরেক্ট ফ্রম কি না? তাহলে সে তার বন্ধুদের ধন্যবাদ বলেছে, তাহলে হি থ্যাঙ্কড হিজ ফ্রেন্ডস, এটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে দ্য, এখানে আর্টিকেল যুক্ত রয়েছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে আমরা বুঝতেই পারছি এখানে দা হবে। কোন বাক্যটি শুদ্ধ? তাহলে এখানে প্রদত্ত অপশনগুলোর মধ্যে যদি আমরা দেখি শি ডিড নট
কনফেস হার গিল্ট, সে তার দোষ স্বীকার করেনি। তাহলে এখানে সঠিক উত্তর হবে এটি। প্যাট্রিয়টিজম, কবিতাটির রচয়িতাকে, এটা রবার্ট ব্রাউনিং হবে সঠিক উত্তর। হি ট্রাইড অল প্ল্যানস, সে সকল প্রচেষ্টা বা সকল পরিকল্পনা চেষ্টা করেছে। তাহলে এর নেগেটিভ যদি করি তাহলে সে কোনো পরিকল্পনা বাদ রাখেনি। তাহলে হি লেফট নো প্ল্যান আনট্রাইড, সে কোনো পরিকল্পনা চেষ্টা করতে বাদ রাখেনি। এক ব্যক্তি মাসিক আয় ২,০০০ টাকা, বাৎসরিক ব্যয় ১৮,০০০ টাকা, ওই ব্যক্তির মাসিক জমা মাসিক আয়ের কত শতাংশ? একটুখানি ভালোভাবে বুঝবেন যেহেতু গণিত অংশ এসেছে। এখানে কথা হবে তার মাসিক আয় ২,০০০ টাকা হলে তাহলে বাৎসরিক আয় কত হবে? ১২ দুগুণে ২৪,০০০ টাকা, ব্যয় কত? ১৮,০০০ টাকা। ২৪,০০০ থেকে যদি আমরা ১৮,০০০ টাকা বিয়োগ করি তাহলে কত হবে? ৬,০০০ টাকা হবে। তাহলে এখন ৬,০০০ টাকা এখন বলছে কি ওই ব্যক্তির মাসিক জমা মাসিক আয়ের কত? তাহলে আয় কত? ২৪,০০০, জমা ৬,০০০, তার মানে ৪ ভাগের ১ ভাগ, এটি হবে সঠিক উত্তর। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। পরবর্তী যেটি রয়েছে ৮, ১১, ১৭, ২৯, ৫৩, ধারাটির পরবর্তী সংখ্যাটি কত? তাহলে এখানে যেটা বুঝতে হবে আমাদের সিকোয়েন্সটা কি। ৮-এর পরে ১১ হয়েছে, পার্থক্য ৩, ১১, ১৭, ৬, এখানে ১২, ২৪, তার মানে পরবর্তী পার্থক্য অবশ্যই হবে ৪৮। তাহলে এখন ৪৮ আর ৫৩ আমরা যোগ করব। ৮, ৩, ১১, এককের ঘরে ১ থাকবে, যেটি রয়েছে ১০১। আশা করছি বিষয়টা বোঝাতে পেরেছি। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুইটি কোণের সমান হলে ত্রিভুজটি কোন ধরনের ত্রিভুজ হবে? তাহলে একটুখানি খেয়াল করেন, আমরা জানি যে ত্রিভুজের ৩ বাহুর সমষ্টি কত হয়? 180 ডিগ্রি হয়। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখবেন যে এটা যদি 90 ডিগ্রি হয়েই যায় তাহলে বাকি দুটো মিলে তো নিশ্চয়ই 90 ডিগ্রি হতে হবে। তাহলে এখানে শর্তটা কি? একটি কোণ অপর দুটি কোণের সমান হলে এটা নিঃসন্দেহে সমকোণী ত্রিভুজ। কোনটি এ কিউ প্লাস 1 এর উৎপাদক? তাহলে এ কিউ প্লাস 1, এ কিউ প্লাস 1 এর উপর আমরা কিউবটা ধরে নেব। তাহলে এ প্লাস 1 ইন্টু এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1, এটাই হচ্ছে আমাদের উৎপাদক করা হলো। তাহলে এটাই হবে আমাদের সূত্র, প্লাস 1 মাইনাস এ প্লাস 1, এখানে হচ্ছে সঠিক উত্তর। তাহলে আমরা এটা হবে সঠিক উত্তর করব। এরপরে আমাদের যে কোনটি সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র? সামান্তরিক নির্ণয়ের ক্ষেত্রফলের সূত্র কোনটি? তাহলে এখানে ভূমি গুণন উচ্চতা। ৪৬ নম্বরে যেটা রয়েছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ৪৭,০৮০ জন সৈন্য থেকে কমপক্ষে কতজন সৈন্য সরিয়ে নিলে সৈন্যদলকে বর্গাকারে সাজানো যাবে? বর্গ কথা বা বর্গাকার কথা উল্লেখ থাকলে মনে রাখতে হবে এখানে আমাদের বর্গমূল করতে হবে। তাহলে আমরা যদি এখানে ১২৪, ২২৪, ৪২৪ এবং ৫০৪ রয়েছে, তাহলে এখন আমরা যে কোনো একটা বা দুইটার আমরা বর্গ করব। বর্গ করে ৪৭-এর কাছাকাছি যেটি হবে সেটি হবে আমাদের আনসার, অর্থাৎ ৪৭,০৮০-র কাছাকাছি যেটি হবে। এখানে আমাদের ১২৪, যদি ১২৪ গুণ করি তাহলে কত হবে সেটা দেখতে হবে। তাহলে ১২৪ যদি আমরা গুণ করি তাহলে ১৫,০০০ সামথিং হবে। আমরা যদি ২২৪ গুণ করি তাহলে আমাদের ৫০,০০০ সামথিং হবে। তাহলে আচ্ছা, একটু ভুল ব্যাখ্যা হয়েছে। এখানে কতজন সৈন্য সরিয়ে নিলে, তার মানে এখানে সৈন্য সংখ্যাটা বলতেছে, তার মানে আমাদের এখানে বর্গমূলটা এখানে করতেই হবে। তাহলে আমরা সরাসরি একটু লিখে নিই, ৪৭,০৮০। তাহলে আমরা এমন একটা সংখ্যা নির্ণয় করে নিই। তাহলে আমরা যদি ২১৬ এবং ২১৬ গুণ করি, ২১৬ যদি আমরা গুণ করি তাহলে আমাদের ৪৭,০০০-এর কাছাকাছি আসবে, ৪৭,০৮৯ আসবে। সরি, ২১৬ গুণ করলে ৪৬,০০০ সামথিং আসার কথা, ৬৬৫ এরকম একটা সংখ্যা আসবে। যদি ২১৭ আমরা নেই তাহলে আমাদের আরো বেশি আসার কথা, ৪৭,০০০ এইরকম আসার কথা। তাহলে আমাদের এটা তো বেশি হয়ে যাচ্ছে, এটা নেওয়ার প্রয়োজন নাই। তাহলে ৪৬,৬৬৫টা আমাদের নিতে হবে। তাহলে এখন ৪৭,৮০ থেকে ৪৬,৬৫ যদি আমরা বিয়োগ করে দিই তাহলে আমাদের কথা এখানে ৪, ৫ আর ১ ৬, ২, তাহলে এখানে ৪, ৪২৪টা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এখানে ৪২৪টাই হবে আমাদের সঠিক উত্তর।
এরপরে 15 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে, ওই কাজ 20 জন লোক কত দিনে করতে পারবে? তাহলে সরাসরি লিখব 15 জন করে 8 দিনে, তাহলে একজনের বেশি লাগবে 8 গুণন 15। তারপরে আমাদের কতজন বলছে? 20 জন, তাহলে 20 জনে করলে ভাগ দেব 8 গুণন 15 ভাগ 20। 5 দিয়ে কাটলে কত হবে? 4, 5 দিয়ে কাটলে হবে 3, 4 দিয়ে কাটলে 8 কে হবে 2, 3 দুগুণে 6 দিন। তার মানে সঠিক উত্তর হচ্ছে 6 দিনে করতে পারবে। তাহলে এখানে সঠিক উত্তর করব 6 দিন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। 3:7 ইকুয়াল 12:x হলে x এর মান কত হবে? তাহলে এখানে নর্মালি আমরা বুঝবো 3:7 12:, তার মানে 3 এর সাথে নিশ্চয়ই 12 সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কেমন? 3কে কত দ্বারা গুণ করলে 12 হবে? 4 দ্বারা। তাহলে সেম 7কে সেই সংখ্যা দ্বারা গুণ করতে হবে। তাহলে 4 দিয়ে 7 গুণ করলে কত হবে? 4 7 28, 28 হবে আমাদের সঠিক উত্তর। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে আমরা এটা দেখব, সবগুলোতেই 3 কিন্তু বেশি আছে। প্রথম শর্ত সবগুলোর ক্ষেত্রে ঠিক আছে। সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। তাহলে এখানে 4 আর 1 5, 3 5 15 হবে না। 5 2 7, 3 7 21 আর 4 25। তার মানে এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। আমাদের যে শর্তটা দেওয়া আছে সেই শর্ত অনুযায়ী 25টা সঠিক উত্তর। শর্তটা কি? এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। তাহলে এখানে 5 2 এর চেয়ে 3 বেশি, শর্ত একটা ঠিক আছে। সংখ্যাটি অর্থাৎ 25 অঙ্কদ্বয়ের সমষ্টির, তাহলে অঙ্কদ্বয় কত? 5 এবং 2, দুটো যোগ করলে হবে 7, 3 গুণ, তাহলে 3 দ্বারা 3 7, তাহলে 21-এর সাথে আমরা এখন যদি 4 যোগ করি তাহলে কিন্তু 25 হয়ে যায়। তার মানে এটাই হবে সঠিক উত্তর। এরপরে রয়েছে 1 মাইল সমান কত কিলোমিটার? 1 মাইলে 1.61 কিলোমিটার হবে। শতকরা বার্ষিক কত হার মুনাফায় 700 টাকার 5 বছরের মুনাফা 105 টাকা হবে? এটা ইজিলি করতে পারবেন আপনারা, ক্যালকুলেশন করার দরকার নেই, অপশন ধরে করব। 700 টাকার 3% যদি করি, 3 7 21 টাকা। তাহলে 21 টাকাকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 5 5 একে 5, 5 দুগুণে 10, তার মানে 105 টাকা হয়। তার মানে 3% হলে 105 টাকা হয়। তাহলে আমাদের অন্যগুলো হিসাব করার প্রয়োজন নেই। একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকায় বিক্রি করা হলো। এখানে ক্রয় এবং লাভের অনুপাত কত হবে? ভালো কথা, এখানে আমাদের ক্রয় কত টাকা? 120 টাকা। লাভ হয়েছে কত? 144 টাকা, তাহলে 24 টাকা লাভ হয়েছে। তার মানে 120 এবং 24 টাকা। তাহলে আমাদের এখানে কি কি চেয়েছে? ক্রয় এবং লাভ। লাভটা কত? 24। তাহলে 24টা আমাদের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? ডান পাশে যেটা থাকবে। ডান পাশের আমাদের 5 দ্বারা 24 বিভাজ্য হবে না, 7 দ্বারা হবে না, 1 দ্বারা হতে পারে, তবে 15 দ্বারা 120 আবার হবে না। 3 দ্বারা 24 কেও যাবে, 15 দ্বারা 120 কেও যাবে। তার মানে এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটা হচ্ছে টেকনিক অনুযায়ী, আপনারা চাইলে ক্যালকুলেশন অনুযায়ী করতে পারেন, তবে সেটা সময় সাপেক্ষ বিষয়। আপনাদের জন্য আবারও জানিয়ে রাখি, আপনাদের জন্য স্পেশাল একটা সাজেশন তৈরি করা হয়েছে ইউনিয়ন সমাজকর্মীর জন্য। আমাদের বিস্তারিত ডেসক্রিপশনে দেওয়া আছে, চাইলে খুব সহজেই পিডিএফ শিটটি সংগ্রহ করতে পারবেন। 1 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? এটা আমি বেশ কিছু ক্লাসে অনেকবার শিখিয়েছি। n into n plus 1 divided 2। তার মানে 1 থেকে 99 হলে হবে কত? 49 50। 1 থেকে 100 পর্যন্ত যদি হয় তাহলে 50-50, অর্থাৎ 50 50। 64 কিলোগ্রাম বালি ও পাথর টুকরোর মিশ্রণে বালির পরিমাণ 25%। এখানে কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রণে পাথরের টুকরোর পরিমাণ 40% হবে? তাহলে এখানে মিশাতে হবে কি? বালি। এই জিনিসটা একটু মনে রাখতে হবে। তাহলে আগে বালি এবং পাথরের পরিমাণটা একটু বের করে নেব। তাহলে এখানে 64 কত আছে? তাহলে এখানে আমাদের 25%, তাই না? তাহলে 64 গুণন 25-এর 100। আমরা যদি 25 দিয়ে কাটি তাহলে কত হবে? 4 হবে। তাহলে 4 16 64। তাহলে 16 কেজি কি? এই 16 কেজিটাই হচ্ছে আমাদের বালি। এই যে যেখানে বলা আছে বালি। তাহলে এই যে 16 কেজি যদি বালি হয় তাহলে 64 থেকে 16 কেজি বাদ দিলে বাকি যে 48 কেজি থাকবে, সেই 48 কেজিটা কি? পাথর। বিষয়টা এইটুকু তো ক্লিয়ার? সরি, এইটুকু ক্লিয়ার। এবারে আমাদের নতুন মিশ্রণে পাথরের ও বালুর অনুপাত কত হতে হবে? বলা আছে যে 40% হতে হবে পাথর। তাহলে যদি 40% পাথর হয় তাহলে বালু হবে কত? 60। তাহলে এটা আমরা করব যে এখানে আমাদের যদি 40 কেজি পাথরে, তাহলে পাথর
40 কেজি হলে বালি হবে 60, এই তো কথা। এরপরে আমাদের 48 কেজির হিসাবে এখন বের করতে হবে যে 48 কেজি যদি হয় তাহলে এখানে আমরা কি করব, 48 গুণন 60 ভাগ 40, আমরা 0 0 কেটে দিলাম, 4 দিয়ে সরাসরি আমরা 48কে কাটবো, 4 12 48, 6 12 72। তাহলে আমাদের বর্তমানে বালির পরিমাণ কত হলো, 72 কেজি হলো। বাট আমাদের আছে কতটুকু বা ছিল কতটুকু, এই যে প্রথমে আমরা বের করেছি কতটুকু, 16 কেজি ছিল। এখন এই 16 কেজি বিয়োগ করে যা হবে সেটি নতুন করে মেশাতে হবে, এই 56 কেজিটাই হবে আমাদের রাইট অ্যান্সার। তাহলে সঠিক উত্তর হবে আমাদের কতটুকুর পরিমাণ বলতে হবে, 56 কেজি মেশাতে হবে। এরপরে রয়েছে টাকায় 4টি ও 6টি ধরে লিচু কিনে টাকায় 5টি ধরে বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমি আবারও বলছি, ঠিক যেভাবে আমরা এর অঙ্কটা শিখছিলাম, এই যে নলের অঙ্ক, চৌবাচ্চার অঙ্ক, 1-এর 10 20 থাকলে 1-এর 10 1-এর 20 করে নেব। সেম একইভাবে এখানে 4টি 1 টাকায়, তার মানে একটির মূল্য কত, 1-এর 4 প্লাস, আবার এখানে 6টি কিনছে, তাহলে একটির মূল্য কত, 1-এর 6, এই দুটো আমরা প্রথমে যোগ করে নেব। তাহলে এখানে যোগ করলে আমাদের এখানে 6 এবং 4 এখানে যদি আমরা করি তাহলে কত হবে, লসাগু 12 হবে। তাহলে এখানে 3 প্লাস 2, তার মানে 5-এর 12। এই 5-এর 12 কয়টির ক্রয় মূল্য, এটা হচ্ছে 2টির ক্রয় মূল্য। তাহলে 2টির ক্রয় মূল্য 5-এর 12। এবারে এখন আমরা যেটি বলবো, আমরা এখানে কত টাকায় বিক্রি করছি, যে টাকায় 5টি, তাহলে এখানে 5টির দাম, তাহলে একটির দাম কত হবে, 1-এর 5, তাহলে 2টির দাম কত হবে, এইভাবে আমাদের কিন্তু বের করতে হবে। তাহলে 2টির মূল্য অবশ্যই আমরা 2 গুণ করলে 2-এর 5 পাবো। তাহলে এটা হচ্ছে 2টি লিচুর বিক্রয় মূল্য, আর কিছুক্ষণ আগে 5-এর 12 বের করলাম, এটা 2টি লিচুর ক্রয় মূল্য। এখন লাভ না ক্ষতি সেটা তো আমাদের বের করতে হবে। এখন আমাদের দেখতে হবে যে কোনটা বড়, 2-এর 5 বড় নাকি 5-এর 12 বড়। নিশ্চয়ই 5-এর 12 বড়। তাহলে 5-এর 12 বিয়োগ 2-এর 5, আমরা যদি এখানে লসাগু করি তাহলে এখানে 12 5 60, তাহলে এখানে কত হবে, 12 দ্বারা যদি এখানে করি, 5-এ 5-এ 25 আর মাইনাস 12, 12 দুগুণে 24, তাহলে 1-এর 60। তাহলে এই 1-এর 60 টাকা আমাদের কি হচ্ছে, ক্ষতি হচ্ছে। তাহলে কত টাকায় ক্ষতি হচ্ছে, ওই যে 5-এর 12 টাকায় ক্ষতি হচ্ছে। এখন এখান থেকে বের করতে হবে, 5-এর 12 টাকায় ক্ষতি হয় এত টাকা, 1-এ কত, 100 টাকায় কত, আমরা এখানে লিখব 5-এর 12 টাকায় ক্ষতি, 1-এর 60, তাহলে 1-এ কত, তাহলে সেম সবগুলো কি হবে, আমাদের 12টা উপরে যাবে, 12 নিচে আসবে কি 60 গুণন 5। এরপরে 100 যদি বলে জাস্ট আমরা 100টা উপরে গুণ করে দেব। তাহলে এখন আমরা যদি এখানে 12 দিয়ে 60কে কাটি তাহলে কত হবে, 5 হবে। 5 দিয়ে যদি আমরা 100কে কাটি কত হবে, 20 হবে। আবার 5 দিয়ে যদি 20কে কাটি কত হবে, 4 হবে। তাহলে যেটা ক্ষতি হলো তার মানে 4 টাকা বা 4% ক্ষতি হবে। তাহলে এটাই হবে সঠিক উত্তর। এরপর রয়েছে 500 টাকার 4 বছরের এবং 600 টাকার 5 বছরের মুনাফা একত্রে 500 টাকা হলে মুনাফার হার কত। এটাও আমরা সেম অপশন ধরে করব। প্রথম এই ধরনের অঙ্কগুলো প্রথমে আমাদের অপশনগুলো যেগুলো রাউন্ড ফিগার, যেমন 10 এবং 12 20, এগুলো রাউন্ড ফিগার ধরে হিসাব করতে হবে। তাহলে 500 টাকার 10% কত হবে, 50 টাকা, 4 5-এ 20, তার মানে 200 টাকা। আবার যদি 600 টাকার 10% করি কত হবে, 60 টাকা, তাহলে 5 6 30, 300 টাকা। তাহলে 3 2 5, 500 টাকা কিন্তু আমাদের হয়ে গেছে, তার মানে 10% হচ্ছে সঠিক উত্তর। যদি x + 5y = 16 হয় তাহলে x = 3y হলে y এর মান কত, ভালো করে বুঝবেন। x এর মান কত দেওয়া আছে, 3y, তাহলে জাস্ট এখানে আমরা 3yটা বসাতে পারবো। তাহলে আমরা যদি একটু লিখি x + 5y = কত, 16। এখানে x এর মান দেওয়া আছে 3y, তাহলে এখানে 3y + 5y = 16। এখন যদি আমরা দুটো গুণ করি কত হবে, 8y = 16, তাহলে y এর মানটা কত হলো, 2 হলো কিনা, তাহলে এখানে 2 হচ্ছে আমাদের সঠিক উত্তর। আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন। a মাইনাস সেকেন্ড ব্র্যাকেট, a মাইনাস ফার্স্ট ব্র্যাকেট, a + 1, এটা ঠিক আমাদের গত পরশু দিনের যে করা হয়েছে, অর্থাৎ 17 নাম্বার 19তম শিক্ষক নিবন্ধনের 17 নম্বরে করা আছে। এটার অ্যান্সার হয়েছিল কত, a + 1।
একটি বাড়ি 40 ফুট উঁচু, এটা খুব ভালোভাবে একটু মনোযোগ দেবেন। 40 ফুট উঁচু, তার মানে লম্ব আকারে আছে, এটা 40 ফিট। এরপরে বলা আছে একটি মইয়ের তলদেশ মাটিতে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে, তার মানে এই যে 9 ফুট দূরে এখানে রাখা আছে, তাহলে এটা হচ্ছে 9 ফিট। উপরে মইটি বাড়ির ছাদ ছুঁয়ে আছে, তার মানে এই যে ছাদ ছুঁয়ে আছে এই অবস্থায়, মইটির কত ফুট লম্বা, তার মানে মই এটা অতিভুজ কিনা। তার মানে সমকোণী ত্রিভুজের আমরা যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান লম্বা স্কয়ার ভূমি স্কয়ার, তাহলে এখানে আমরা বলবো আমরা জাস্ট এখানে এ বি ধরে নিই বা অতিভুজ ধরে নিই বা মই স্কয়ার আমরা ধরতে পারি, যেটাই আমরা ধরি না কেন। তাহলে এখানে আমাদের লম্ব কত 9, আচ্ছা ভূমি আগে ধরলাম 9 স্কয়ার প্লাস 4 স্কয়ার, তাহলে 9 9 কত হচ্ছে 81 প্লাস এখানে গেলে হবে 1600, তাহলে আমাদের কত হলো এখানে 1681। তাহলে এই 1681কে আমরা যদি এখন রুট করি তাহলে কত হবে, সেটি হবে অ্যান্সার। এখন এখানে আমাদের যদি এটা তো ক্যালকুলেটিভ করা বা ক্যালকুলেশন করাটা একটুখানি টাফ বিষয়, তাহলে কিভাবে করব আমরা এখানে দেখব যে আমাদের প্রদত্ত অপশনে কত কত আছে 48, 41, 44 এবং 43। তাহলে আমরা কিভাবে এনশিওর হব বা নিশ্চিত হব কোনটা সঠিক উত্তর হবে। এখানে আমরা যখন করব 1 রয়েছে, তার মানে আমরা যেই সংখ্যাটাই নিই না কেন 1 ঘরে আমাদের 1 থাকতে হবে, কারণ বর্গমূল করার নিয়ম কি, ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকেই গুণ করতে হবে। তার মানে 1 দিয়ে 1 গুণ করলে 1 হয়, তার মানে এককের ঘরে 1 থাকতে হবে, 1 রয়েছে 41, তার মানে এটি হবে সঠিক উত্তর, কারণ 41 41 গুণ করলে 1681 হয়। তাহলে খুব সহজেই কিন্তু বিষয়টা বুঝতে পারলেন। এরপর রয়েছে যে চতুর্ভুজের দুটি বাহু সমান্তরাল, অপর দুটি বাহু সমান্তরাল নয়, না কোন ধরনের কথা হলো এটা, আচ্ছা অসমান্তরাল বা সমান্তরাল নয়, তাকে কি বলা হয়। তাহলে যদি দুটি সমান্তরাল হয় অপর দুটি সমান্তরাল না হয় তাহলে নিঃসন্দেহে এটি ট্র্যাপিজিয়াম। এরপরে আমাদের রয়েছে মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত। একসময় প্রচুর পরিমাণে এসেছে, এখনো পর্যন্ত এখান থেকে প্রশ্ন আসে, মহাস্থানগড় থেকে একটা না একটা প্রশ্ন আসবেই। এটি হচ্ছে করতোয়া নদীর তীরে। বাংলায় চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে, এটি 1793 সালে করা হয়েছিল। বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে সর্বপ্রথম কারা এসেছিল, সর্বপ্রথম এসেছিল পর্তুগিজরা। তবে যদি বলা থাকতো বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে কারা এসেছিল, তাহলে উত্তর হবে কি উপরের সকলেই। এখানে এই জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রথম কারা এসেছিল, শুধু যদি বলা থাকে কারা এসেছিল, বিষয়টা মাথায় রাখবেন। বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য কত। যেহেতু আমাদের প্রদত্ত অপশনে আমরা জানি যে বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য 716, তবে যেহেতু প্রদত্ত অপশনে 716 নেই তাহলে প্রচলিত উত্তর করতে হবে 711। বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোন জেলায়, সর্বোচ্চ বৃষ্টিপাত হয়ে থাকে সিলেট জেলায়। যদি এখানে অপশনে মৌলভীবাজার থাকতো তাহলে মৌলভীবাজার অ্যান্সার করতে হতো। মেহেরপুরের মুজিবনগরে অবস্থিত মুজিবনগর সৌধর এর স্থপতি কে, এর স্থপতি তানভীর কবির, যদিও প্রশ্নটি এখন আসার সম্ভাবনা খুবই কম। লালবাগের কেল্লা বা লালবাগ কেল্লা স্থাপন করেন কে, লালবাগ কেল্লা স্থাপন করেছিলেন শায়েস্তা খান। জাতিসংঘের বর্তমান মহাসচিব কে, জাতিসংঘের বর্তমান মহাসচিব যিনি রয়েছেন তিনি হলেন অ্যান্তোনিও গুতেরেস, যিনি 2017 সাল থেকে এখনো পর্যন্ত দায়িত্ব পালন করছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা অর্থাৎ আইএলও এর সদর দপ্তর কোথায়, আইএলও এর সদর দপ্তরটা হবে জেনেভা, তবে পিএলও এর সদর দপ্তর হবে রামাল্লা, ফিলিস্তিন। প্রতি বছর কত তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়, প্রতি বছর 8 সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আপনারা যেখান থেকে আমাদের আজকের এই এক্সক্লুসিভ ইউনিয়ন সমাজকর্মী মডেল টেস্টে অংশগ্রহণ করলেন সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও। সে পর্যন্ত আল্লাহ পাক আপনাদের সবাইকে অনেক ভালো রাখুন, সুস্থ রাখুন, সেই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।